হ্যালো 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 এভরিওয়ান, ওয়েলকাম টু পিডাব্লিউ বাংলা ফাউন্ডেশন চ্যানেল। তো ক্লাস 10 এর বাচ্চারা, তোদের সামনে সঞ্জয় স্যার চলে এসছে। তোদের সবচেয়ে ডিমান্ডিং এই সময় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে স্যার টেস্ট এক্সাম, তার আগে সাজেশন দরকার। তো লাইফ সায়েন্সের সাজেশন নিয়ে আমি চলে এসেছি তোদের সামনে, এবং লাইফ সায়েন্সের এই সাজেশনটা তোদের কতটা হেল্প করতে চলেছে, কিভাবে এই সাজেশনটাকে ইউজ করবি। প্রত্যেকটা স্টুডেন্ট, দেখ এক এক স্টুডেন্ট এক এক রকমের হয়, তো প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এই সাজেশনটা কিভাবে কাজ করতে চলেছে সেই সব ব্যাপারে কিন্তু আমি সব কিছু বলতে চলেছি। পুরো ভিডিওটা দেখবি একদম শুরু থেকে শেষ অবধি। প্রত্যেকটা চ্যাপ্টারের 2 মার্কস এবং 5 মার্কসের সাজেশন এখানে দেওয়া থাকলো, এবং এই 2 মার্কস আর 5 মার্কস ছাড়া তোদের যে 1 মার্কসের যে কোশ্চেনগুলো থাকে সেগুলোর জন্য কিন্তু সঞ্জয় স্যার তোদের সাথে লাইভে আসছে ম্যারাথন। তো এই যে ম্যারাথনে, এই ম্যারাথন থেকে কিন্তু তোরা সেই 1 মার্কসের কোশ্চেনগুলো কিন্তু পুরো আমাদের সাথে প্র্যাকটিস করতে পারবি, এবং সেগুলোর মধ্যে অনেক কোশ্চেন দেখবি এক্সামে চলেও এসছে। অনেক কোশ্চেন তোদের প্র্যাকটিস হলে সেগুলো থেকে কনফিডেন্স নিয়ে তোরা পরবর্তীতে এক্সামে যখন যে কোশ্চেনগুলো আসবে সেগুলোকে তোরা সলভও করতে পারবি সহজে। তো আমরা শুরু করতে চলেছি লাইফ সায়েন্সের টেস্ট এক্সামের সাজেশন। সো শুরু করার আগে আমরা প্রথমেই দেখে নিতে হবে আমাদের সবাইকে যে বোর্ড থেকে WBBSC এই যে বোর্ডটা আমাদের, এই বোর্ড থেকে কিভাবে কোশ্চেন প্যাটার্ন দেওয়া হয়, প্রত্যেকটা স্কুলকে কিভাবে বলা হয় যে এই চ্যাপ্টার থেকে এই ধরনের কোশ্চেন, এতগুলো কোশ্চেন আসবে, এত নম্বরের কোশ্চেন এই কয়েকটা আসবে, এই যে পুরো যে ধারণাটা দেওয়া হয় সেই ব্যাপারটা কিন্তু আমরা শুরুতে আগে দেখে নেব। তো সেইটা শুরুতেই দেখ, এখানে তোরা দেখতে পাচ্ছিস যে সিলেবাসটা দেওয়া আছে, এবং এই সিলেবাসে 90 মার্কসের, বিশেষ করে টেস্ট এবং মাধ্যমিকে তোদের যে মাধ্যমিকের সিলেবাস সেটাতেও কিন্তু এখানে পুরো যে প্যাটার্নে কোশ্চেন আসার কথা সেটা কিন্তু বোর্ড দিয়ে দিয়েছে। এবার একটা কথা, সেটা হচ্ছে কিছু স্কুল টেস্ট এক্সামে এই ব্যাপারটা মেনটেন করতেও পারে বোর্ডের অনুযায়ী, অথবা তারা কিন্তু নিজেরা নিজেদের মতো করে কিন্তু মানে একটু এদিক ওদিক করতে পারে। তো সেটার জন্য ভয় পাওয়ার কিছু নেই, ওভারঅল এই ধরনেরই আসার কথা। বাট হ্যাঁ, 2-3 নাম্বার এদিক ওদিক হতে পারে, বিভিন্ন চ্যাপ্টারের কোশ্চেন একটু এদিক ওদিক হতে পারে। তো আমরা একটু হালকা করে দেখে নিই যে কোন চ্যাপ্টার থেকে ওভার ওয়েটেজ এবং প্রত্যেকটা চ্যাপ্টার কতটা মার্কস ক্যারি করছে আমাদের এই টেস্ট এক্সামের পরীক্ষায়। তো দেখ, শুরুতেই তোরা দেখতে পাচ্ছিস যে এইখানে আমাদের যে চ্যাপ্টার 1 আছে, ঠিক আছে, জীবজগতে নিয়ন্ত্রণ এবং সমন্বয়, এই যে চ্যাপ্টারটার কথা বলা হয়েছে, এই চ্যাপ্টারটা অনেকটা হিউজ একটা চ্যাপ্টার। ঠিক আছে, তোরা যেমন ক্লাস 9-এ যখন পড়তি তখন তোরা দেখতে পেতি যে আমাদের যে চ্যাপ্টার 3 ছিল, সেই চ্যাপ্টার 3 কিন্তু অনেকটা এলাবোরেটিভ চ্যাপ্টার ছিল, মোটামুটি 50% অফ দ্য বুক। তেমনি তোরা 50% না হলেও 40% অফ দ্য বুক কিন্তু ক্লাস 10-এ এই ফার্স্ট চ্যাপ্টারকে ধরতে পারিস, অনেকটা এলাবোরেটিভ একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টার থেকে তোদের 1 মার্কসের কোশ্চেন 3টে দেওয়ার কথা, 5 মার্কসের কোশ্চেন 5টা দেওয়ার, 1 মার্কসের কোশ্চেন যেটা আমাদের ভিএসএকিউ পার্ট, এটা এমসিকিউ পার্ট 3টে দেওয়ার কথা, ভিএসএকিউ পার্টে 5টা দেওয়ার কথা, 5টা কোশ্চেন আসতে পারে, শূন্যস্থান সত্য মিথ্যা এইসব দিয়ে। 2 মার্কসের যে কোশ্চেন হয় সেটা কিন্তু 3টে আসার কথা, ঠিক আছে, 3টে কোশ্চেন আসার কথা এখান থেকে। আর 5 মার্কসের কিন্তু একটাই আসার কথা, এবং তোরা জানিস এই চ্যাপ্টার থেকে, ফার্স্ট চ্যাপ্টার থেকে কিন্তু তোদের একটা ডায়াগ্রাম আসে, এবং অবশ্যই তার সাথে অথবা দিয়ে আমাদের সেকেন্ড চ্যাপ্টারের কিন্তু একটা ডায়াগ্রামের ছবি এর সাথে ইনক্লুড থাকে। তো এই যে 5 মার্কসের একটা কোশ্চেন পাচ্ছিস, এর সাথেই অথবা দিয়ে কিন্তু তোরা 2 মার্কসের মানে সেকেন্ড চ্যাপ্টারের যে আমাদের 5 মার্কসের কোশ্চেন, বিশেষ করে একটা ডায়াগ্রাম, সেইটা কিন্তু এখান থেকে তোরা পেয়ে যাবি। তাহলে দেখ, চ্যাপ্টার 1 জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এখান থেকে টোটাল তোরা কত মার্কসের কোশ্চেন পাচ্ছিস? 19টা মার্কসের কোশ্চেন পাচ্ছিস। 19 নম্বরের কোশ্চেন আমাদের চ্যাপ্টার 1 থেকে আসছে, তাহলে কতটা ভ্যালুয়েবল এই চ্যাপ্টারটা বুঝতে পারছিস। নেক্সট হচ্ছে চ্যাপ্টার 2, জীবনের প্রবাহমানতা। তো এই যে জীবনের প্রবাহমানতা, এটাই 1 নম্বরের কোশ্চেন কিন্তু 3টে, মানে এমসিকিউ 3টেই আসার কথা। 1 নম্বরে যে ভিএসকিউ শূন্যস্থান সত্য মিথ্যা এইগুলো 5টা আসার কথা, 5 মার্কস। নেক্সট 2 মার্কসের কিন্তু এখান থেকে 2টো আসার কথা। 2 মার্কসের কটা আসার কথা? 2টো আসার কথা। আর 5 মার্কসের কিন্তু এখানে একটাই আসার কথা। এবং এইখানে আমি একটা জিনিস বলে দিতে চাই, চ্যাপ্টার 1 এর সাথে চ্যাপ্টার 2 এর ডায়াগ্রামের ছবির যে অথবার ব্যাপারটা থাকে সেটা থাকছে, আর তার সাথে যেটা থাকছে আরেকটা আমাদের যে লেখার কোশ্চেন, কনসেপচুয়াল কোশ্চেন, ঠিক আছে, 5 মার্কসের যে কোশ্চেন, সেটাও কিন্তু আমাদের এই সেকেন্ড চ্যাপ্টার থেকে কিন্তু একটা দেওয়ার কথা, ঠিক আছে। তো অথবা হিসাবে কিন্তু সেখানে এটা ডেভিয়েট হয়ে যাচ্ছে। তাহলে সেকেন্ড যে চ্যাপ্টার তোরা দেখতে পেলি, সেখান থেকে কত মার্কসের কোশ্চেন আসবে রে? 17 নম্বরের কোশ্চেন। তার মানে এখনো অবধি আমাদের কোন চ্যাপ্টার এগিয়ে আছে মার্কসের দিক থেকে? ফার্স্ট চ্যাপ্টার 19 নাম্বার ক্যারি করছে।
নেক্সট হচ্ছে চ্যাপ্টার 3, এটা সবচেয়ে ছোট এবং সবচেয়ে ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, সবচেয়ে সহজ একটা চ্যাপ্টার যদি ভালো করে বুঝে থাকিস। এখানেও কিন্তু এমসিকিউ 3টেই আসার কথা এই চ্যাপ্টার থেকে। আমাদের 1 মার্কসের যে শূন্যস্থান সত্য মিথ্যা এগুলো 3টে দেওয়ার কথা এখানে, আর তার সাথে 2 মার্কসের কিন্তু 2টো কোশ্চেন এখান থেকে আসবে। এছাড়া আমাদের 5 মার্কসের কিন্তু এখানে একটা আসে এবং সেটার সাথে আরেকটা কিন্তু অথবাতে থাকে। ধর এইরকম দিয়ে দিল যে মোটর গাছের যে দ্বিসংকর জনন সেই ব্যাপারটা তোকে লিখতে দিল একটা কোশ্চেনে, তার সিদ্ধান্ত লিখতে দিল, তার সাথে অথবা দিয়ে তোর এই চ্যাপ্টারের মধ্যে জানিস তোরা এই যে জিনগত রোগের ব্যাপার থাকে, তো এই রোগ থেকে হয়তো একটা রোগের যে ক্রসিং হয়, ঠিক আছে, সেই ব্যাপারটা দিয়ে দিল। তো এইভাবে কিন্তু অর হিসাবে সবটাতেই কিন্তু থাকছে। নেক্সট, আচ্ছা এখানে তাহলে দেখ টোটাল 15 মার্কসের কোশ্চেন কিন্তু তোরা থার্ড চ্যাপ্টার থেকে পাচ্ছিস। এরপরেও আরেকটা সহজ চ্যাপ্টার, সেটা হচ্ছে অভিব্যক্তি এবং অভিযোজন, আমাদের চ্যাপ্টার নাম্বার 4। এখানেও কিন্তু 3টেই এমসিকিউ আসবে, ঠিক আছে, 3টে আমাদের ভিএসএকিউ, শূন্যস্থান সত্য মিথ্যা, এইসব 3টেই আসবে। আমাদের 2 মার্কসের যে কোশ্চেন আছে সেটা কিন্তু 2টো আসবে, ঠিক আছে, থার্ড চ্যাপ্টার থেকেও 2টো, আমাদের ফোর্থ চ্যাপ্টার থেকেও 2টো, মানে সেকেন্ড থার্ড ফোর্থে আমাদের 2টো করেই আসার কথা। নেক্সট হচ্ছে 5 মার্কসের কোশ্চেন কিন্তু এখানেও একটাই আসবে এবং এখানেও কিন্তু অথবা ব্যাপার থাকে, কারণ একটা কোশ্চেন মেইনলি দেখা যায় অভিব্যক্তি পার্ট থেকে দিয়ে দিচ্ছে, আর একটা কোশ্চেন তার সাথে অথবা দিয়ে অভিযোজন পার্ট থেকে দিয়ে দিচ্ছে, বাট হ্যাঁ মিক্স হতে পারে। অভিব্যক্তির হয়তো ফার্স্টের যে 5 নম্বরের যে কোশ্চেনটা তার মধ্যে 3 মার্কসের যে ব্যাপারটা সেটা অভিব্যক্তির পার্ট থেকে থাকলো, তার সাথে হয়তো 2 মার্কসের যে পার্টটা সেটা অভিযোজনের একটা ছোট্ট কোশ্চেন তুলে দিয়েছে। আবার অভিযোজনের ক্ষেত্রে উল্টো হতে পারে, ঠিক আছে, এইরকম ভাবে কিন্তু মিসম্যাচ হতে পারে, বাট সেটার জন্য ঘাবড়ানোর কিছু নেই, আমাদের কম বেশি পড়াশোনা কিন্তু সবকিছুই রাখতে হবে। এখানেও সেম থার্ড চ্যাপ্টারের মতোই 15 নম্বর আমাদের আসতে চলেছে। লাস্ট আমাদের যে চ্যাপ্টারটা সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কেন আমি সেটা জানাচ্ছি। এই যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টার থেকে 3টেই এমসিকিউতে কোনো রকম কমতি হয়নি বা বেশি ব্যাপার করা হয়নি। 5টা এখানে ভিএসএকিউ, শূন্যস্থান সত্য মিথ্যা দিয়ে 5টা কোশ্চেন আসতে পারে এখান থেকে, ঠিক আছে। এরপর 3টে এখানে 2 মার্কসের কোশ্চেন তোদের আসবে, 3টে। আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 2টো এখানে 5 নম্বরের কোশ্চেন আসছে। 2টো মানে কি 4টে কোশ্চেন, মানে একটার সাথে আরেকটা অথবা হিসাবে থাকছে, আরো একটার সাথে আরেকটা অথবা হিসাবে থাকছে। তো এইরকম 4টে কোশ্চেন কিন্তু তোরা এখানে 5th নম্বর চ্যাপ্টার থেকে 5 নম্বর চ্যাপ্টার থেকে পাবি এবং একটার সাথে আরেকটা অথবা করে এরকম ভাবে 2টো কোশ্চেন থাকছে। তো টোটাল দেখ সবচেয়ে যে ইম্পর্টেন্ট কেন বললাম, কারণ এখান থেকে 24 নাম্বারের কোশ্চেন, এখন অবধি হাইয়েস্ট ছিল আমাদের ফার্স্ট চ্যাপ্টার 19, সেটাকেও টপকে গেছে আমাদের 5th চ্যাপ্টার, সেটা হচ্ছে 24 নাম্বারের কোশ্চেন কিন্তু এখান থেকে থাকছে। তাহলে এই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, কোন চ্যাপ্টারের কতটা ভ্যালু সেইভাবে কিন্তু আমাদের পড়াশোনাটা করতে হবে। আচ্ছা, এইবার আমরা চলে আসি আমাদের চ্যাপ্টার 1 এর ক্ষেত্রে, এবং চ্যাপ্টার 1 এর ক্ষেত্রে যখনই আসবো আমাদের প্রথমেই যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 এর আমাদের 2 মার্কসের কোশ্চেন কোনগুলো স্যার বেশি ইম্পর্টেন্ট, এবং সেই কোশ্চেনগুলো নিয়ে আমি তোদের সামনে চলে এসেছি। এটার পিডিএফও তোদের দিয়ে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাস, হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু দিয়ে দেওয়ার ব্যাপার থাকে, বা কোথায় দেওয়া হবে সেগুলো পরবর্তীতে জানানো হবে। তো 2 মার্কসের আমাদের চ্যাপ্টার 1 থেকে যে যে কোশ্চেন আসতে চলেছে সেইগুলো কিন্তু এখানে বলা আছে। ফার্স্ট কোশ্চেনটা দেখ, ফটোট্রপিক আর ফটোন্যাস্টিক চলনের মধ্যে পার্থক্য লেখো, ঠিক আছে, যেখানে তোদের কিছু বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু পার্থক্য লিখতে দিয়েছে, এখানে বৈশিষ্ট্য বলা হয়েছে, সেই বৈশিষ্ট্য থেকে তোদের এই পার্থক্যটা লিখতে হবে। সেকেন্ড কোশ্চেন, বন চারালের পার্শ্বপত্রকের চলনের কারণ কি, পার্শ্বপত্র কেন উপরে নিচে ওঠানামা করে। একটু খেয়াল রাখবি, রিলেটিভলি আমাদের চ্যাপ্টার 1 এর যে ফার্স্ট যে টপিকটা আছে চলন, সেই পার্টটা থেকে রিলেটিভলি কম কোশ্চেন আসে, এবং সেগুলো কোশ্চেন যদি আসেও সেগুলো দেখবি 1 মার্কসের কোশ্চেন এমসিকিউতে বেশি ইউজ করে, আমাদের 2 মার্কসের রিলেটিভলি কম আসে, বাট সেগুলোর মধ্যে যদি ইম্পর্টেন্ট বলতে হয় তাহলে এইগুলো তোরা একটু পড়ে যেতে পারিস। থার্ড কোশ্চেনেও দেখতে পাচ্ছিস বিভিন্ন প্রকার ফুলের যে চলন, টিউলিপ ফুল, সূর্যমুখী, এখানে ফার্ন, লজ্জাবতী, এদের ক্ষেত্রে ন্যাস্টিক চলনের উদাহরণ বা কিভাবে হচ্ছে সেই ব্যাপারটা বলছে, কিন্তু এর প্রকারভেদটা কিরকম হয় সেই জিনিসটা তোদের জানাতে হবে। নেক্সট হচ্ছে উদ্ভিদের বীজ এবং পর্বমধ্যের ওপর জিব্বেরেলিন হরমোনের ভূমিকা কি, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। জিব্বেরেলিন, এই যে 3টে মেইন হরমোন অক্সিন, জিব্বেরেলিন আর সাইটোকাইনিন, তার মধ্যে জিব্বেরেলিন কিন্তু রিলেটিভলি অনেকটা বেশি গুরুত্বপূর্ণ, কোশ্চেন বেশিরভাগ এই হরমোনটা থেকে কিন্তু দেওয়ার চেষ্টা করে ওরা।
নেক্সট হচ্ছে 5 নম্বর কোশ্চেনে দেখতে পাচ্ছি সংশ্লেষিত কৃত্রিম উদ্ভিদ হরমোনের কৃষিকাজে ব্যবহারের দুটি ক্ষেত্র। এবার কৃষিকার্যে ব্যবহার আমাদের উদ্ভিদের যে সংশ্লেষিত যে উদ্ভিদ হরমোন সেগুলোর অনেক ধরনের ব্যবহার আছে। সেগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে ধর শাখা কলম সৃষ্টির ব্যাপার, আগাছা দমনের ব্যাপার, পার্থেনোকার্পির যে ব্যাপার, বীজহীন ফল তৈরি, এই সব জিনিস কিন্তু একটু বেশি করে ভালো করে গুরুত্ব দিয়ে দেখে যেতে হবে। এই যে এখানেও আরেকটা দিয়েছে সংশ্লেষিত কৃত্রিম উদ্ভিদ হরমোনের কৃষিকার্যে ব্যবহারের, এটা তো একই জিনিস বলছি, পার্থেনোকার্পি, এইটার কথাই বলছিলাম যে বীজহীন ফল উৎপাদন, এই ক্ষেত্রেও কিন্তু সংশ্লেষিত হরমোনের ভূমিকা আছে। এই পদ্ধতিতে সহায়তাকারী ফাইটো হরমোনের নাম লেখো। তো এই পদ্ধতিতে কোন হরমোন সাহায্য করে? তো তোরা অবশ্যই মাথায় রাখবি কৃত্রিম অক্সিন হরমোন কিন্তু এই কাজে সাহায্য করে। এরপর হরমোন চ্যাপ্টারে চলে এসেছে প্রাণী হরমোন। ইনসুলিন আর গ্লুকাগন পরস্পরের বিপরীতে ক্রিয়া করে, আমরা সবাই জানি, এবং এই কোশ্চেনটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে তোদের এক্সামের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে মানব দেহের সবচেয়ে বড় হরমোন গ্রন্থির নাম কি এবং তার থেকে খরিত হরমোনগুলো কি কি সেইগুলো কিন্তু আমাদের জানাতে হবে। অন্তত দুটো তিনটে হরমোনের নাম আমাদেরকে সেখান থেকে কিন্তু মাথায় রাখতে হবে। ক্যালোরিজেনিক হরমোন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ক্যালোরিজেনিক হরমোন থাইরক্সিনের ব্যাপার ট্যাপার আমাদের একটু কিন্তু জানাতে হবে, বলতে হবে। এরপর হচ্ছে অগ্নাশয়ের বিটা কোষ শরীর থেকে বাদ দিলে, ঠিক আছে, যে সমস্যার সৃষ্টি হতে পারে তার যে কোনো দুটি সমস্যা লিখতে হবে। তো বিটা কোষ যদি বাদ দেওয়া হয় তাহলে কি কি প্রবলেম হতে পারে, ঠিক আছে? বিটা কোষ থেকে জানিস তোরা ইনসুলিন হরমোন ক্ষরণ হয়, এবং ইনসুলিন হরমোন কি কি কাজ রেগুলেট করে সেগুলো দিয়েই তোর সমস্যাগুলো বলতে হবে। নেক্সট হচ্ছে 11 নম্বর কোশ্চেন, এই যে এই ধরনের ব্যাপারও আসে, ঠিক আছে? কি বলে দেয় যে কাজগুলো বলা আছে, এবার তোকে সেই কাজগুলোর জন্য দায়ী যে হরমোন সেই হরমোনগুলোর নাম তোদের কিন্তু বলতে হবে। যেমন ধর যকৃতে প্রোটিন লিপিড থেকে গ্লুকোজ উৎপাদনে প্রতিবন্ধকতা সৃষ্টি, মানে বাধা দেয়, ঠিক আছে? প্রোটিন লিপিড থেকে গ্লুকোজ উৎপাদন, তাহলে গ্লুকোজ উৎপাদনে সবসময় বাধা দেবে হচ্ছে আমাদের ইনসুলিন হরমোন। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে কোনটা কি কাজে সাহায্য করে। প্রসবকালে জরায়ু গায়ের পেশির সংকোচন, ঠিক আছে? এই যে ত্বকের অ্যারেক্টরের স্পিলাই পেশির সংকোচন ঘটিয়ে ত্বকের লোমকে খাড়া করা, ঠিক আছে, আমরা জানি অ্যাড্রিনালিন হরমোনের কাজ। তো এইগুলো কিন্তু কাজ হিসেবেও তোকে হরমোন জিজ্ঞেস করতে পারে। তারপর স্ত্রীদেহে অমরা প্লাসেন্টা গঠনে আমরা জানি প্রজেস্টেরন কাজ করে। এরপর আরেকটা কোশ্চেন দেওয়া হয়েছে, দেখ, যে নিউরো হরমোন কি, এর কাজ লেখো। নিউরো হরমোন আমরা জানি সবাই যে হাইপোথ্যালামাস থেকে যে দুটো হরমোন এডিএইচ আর আমাদের অক্সিটোসিন সেগুলো এসে পশ্চাৎ পিটুইটারিতে জমা হয় এবং সেখান থেকে পরবর্তীতে ক্ষরণ হয়। তো সেই হরমোনগুলোকে আমরা নিউরো হরমোন বলি, কারণ সেগুলো নিউরো সিক্রেটারি কোষ থেকে কিন্তু খরিত হয়। তো সেই ব্যাপারগুলো কিন্তু আমাদের বলতে হবে। নেক্সট হচ্ছে একটি স্নায়ু সংবেদন সাইন্যাপস অঞ্চলে কিভাবে পরিবাহিত হয়। এবার এখানে যে ব্যাপারটা বলতে হবে সেটা হচ্ছে সাইন্যাপস কিভাবে কিন্তু কাজ করে সেই জিনিসটা কিন্তু তোকে জানাতে হবে। পারলে ছবিটাও আঁকা মাস্ট, কারণ 2 মার্কসের কোশ্চেন। নেক্সট হচ্ছে পিতবিন্দু কি, ঠিক আছে, এর কাজ উল্লেখ করো। তো পিতবিন্দুতে তোরা জানিস রেটিনার যে বিন্দু সেই বিন্দুতে আমাদের সংবেদনশীল কোষ থাকে এবং যে কোষের সহায়তায় আমরা কিন্তু মৃদু আলো বা তির্যক আলোতে বা উজ্জ্বল আলোকে কিন্তু দেখতে পারি, ঠিক আছে? সেই ব্যাপারটা তোকে বলতে হবে। এরপর বলছে নিউরন আর নিউরোগ্লিয়ার মধ্যে পার্থক্য এবং সেই কি কি বৈশিষ্ট্য নিয়ে পার্থক্য সেটাও বলা থাকতে পারে। আবার বৈশিষ্ট্য উল্লেখ না করেও তোকে কিন্তু যে কোনো দুটি বা যে কোনো তিনটি বৈশিষ্ট্য দিয়ে পার্থক্য লেখো, এইভাবেও জিজ্ঞেস করতে পারে। সেরিবেলাম হাইপোথ্যালামাসের মুখ্য কাজগুলি কি কি, খুব ইম্পর্টেন্ট, ব্রেনের দুটো ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? তারপর হচ্ছে প্রতিবর্তক ক্রিয়া কিভাবে আমাদের প্রাত্যহিক জীবনে সাহায্য করে, হ্যাঁ, সেগুলো আমাদের জানাতে হবে। অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক মাধ্যমগুলোর নাম নির্দিষ্ট ক্রমে সাজাও, একদম বাইরে থেকে ভেতরের দিকে, ঠিক আছে? কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস হিউমার, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু কোশ্চেনে আসে। 2 মার্কসের না হলেও অন্যান্য 2 মার্কসের হলে আরেকটু তোকে লিখতে হবে। নেক্সট হচ্ছে অক্ষিগোলকের বিভিন্ন প্রতিসারক আছে, এটা দেখলাম। দূরের বস্তু দেখার ক্ষেত্রে উপযোজন পদ্ধতিটি রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। এই দূরেরও আসতে পারে এটা, ঠিক আছে, কাছেরও কিন্তু আসতে পারে, যে কাছের বস্তু দেখার ক্ষেত্রে আমাদের কিভাবে কি চেঞ্জেস হচ্ছে চোখের। তো সেই ব্যাপারগুলো কিন্তু আমাদের জানাতে হবে। নেক্সট হচ্ছে বিশ্রাম, নিজল দানা, নিজল দানা আর মায়োলিন শিথ, আমাদের যে নিউরনের যে পার্ট সেই ব্যাপারগুলো দিয়েও, সেগুলোর যে ছোট ছোট অংশ সেই অংশগুলো দিয়েও কিন্তু কোশ্চেন আসতে পারে, তার কাজ দিয়েছে দেখ। তারপর একটা প্রাণী গমনে কি জন্য উদ্যত হতে পারে, গমনের চালিকা শক্তি কি কি, ঠিক আছে, এইভাবেও ডিরেক্ট আসতে পারে। পায়রা আকাশে ওড়ার ক্ষেত্রে পালকগুলো তাকে কিভাবে কাজ করে, সেই পালকগুলোর নাম, রেমিজেস, রেক্টিসেস, সেটা কোনটা ডানার পালক, কোনটা পুচ্ছ পালক, সেগুলোর কতটা নাম্বারে থাকে, কোন পেশির সংকোচন ঘটিয়ে ডানা বা পালকের ব্যাপারে হেল্প করে তারা উঠতে পারে, সেই জিনিসটা বলতে হবে।
এরপর ফ্লেক্সার এক্সটেন্সার পেশির কার্যপদ্ধতি, ঠিক আছে, একে অপরের বিপরীত হয়, ঠিক আছে, সেই জিনিসটা কিভাবে বিপরীত সেই কাজটা লিখতে হবে। সিলিয়ার ফ্লাজেলার ভূমিকা পার্থক্য, এই যে এখানে 3টে বৈশিষ্ট্য দেওয়া আছে, দেখ এই 3টে বৈশিষ্ট্য দিয়ে লিখতে হবে। আর এইটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে পটকার ভূমিকা, জোর পাখনা আর পটকার ভূমিকা দিয়েছে, ঠিক আছে। তো এরা কিন্তু যে কোনো রকম ভাবে কোশ্চেনটাকে রেগুলেট করতে পারে, আমাদের এক্স্যাক্টলি এইটাই দেবে যে হ্যাঁ এই রকম এই ভাষাতেই কোশ্চেন আসবে এইরকম সবটাতে নাও হতে পারে, বাট আমাদের তৈরি থাকতে হবে যে কোনো ভাবে কোশ্চেনটাকে কিন্তু রেগুলেট ওরা করতে পারে। যেমন ধর এখানে ফ্লেক্সার এক্সটেনসারের কথা বলা হয়েছে, পার্থক্য কার্যপদ্ধতি আলাদা যেহেতু দুটোর, তো এটা কিন্তু আমাদের অ্যাবডাক্টার অ্যাডাক্টার মাসেলেরও হতে পারে, কারণ সেটাও কিন্তু কার্যপদ্ধতি একটা আর একটা ডিফারেন্স আছে। তো সেই ব্যাপারগুলো আমাদের একটু খেয়াল রেখে কোশ্চেনের ধরনটা বুঝে আমাদের কিন্তু পরের ব্যাপারগুলোকে এগোতে হবে। আচ্ছা 5 মার্কসের দেখ তোদের আমি বললামই যে চ্যাপ্টার 1 থেকে বিশেষ করে 5 মার্কসের কি হয়, আমাদের মেইনলি ছবি আসে। তো ছবির মধ্যে আমাদের যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমাদের কি, সেগুলো হচ্ছে প্রথমত সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট পার্টটা সেটা হচ্ছে সরল প্রতিবর্ত চাপের এই যে ছবিটা, এই ছবিটা খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, পারলে তোরা স্টার দিয়ে রাখ। এই ছবিটা কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট, রিলেটিভলি অনেকটাই বেশি ইম্পর্টেন্ট, মানে মাধ্যমিকের ক্ষেত্রে, আমি শুধু টেস্ট না, এটা মাধ্যমিকের ক্ষেত্রে, কারণ অনেক দিন কিন্তু প্রতিবর্ত চাপ আসেনি, তো প্রতিবর্ত চাপ আসার সম্ভাবনা কিন্তু রিলেটিভলি বেশি। নিউরনের ব্যাপারটা এসছে আগের বছর, তার আগের বছরে এসছে বোধহয়, তো এটা 2টো স্টার তোরা দিতে পারিস, বাট আমার মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের প্রতিবর্ত চাপ। তো সবাই কিন্তু প্রতিবর্ত চাপের ছবিটা 7টা বই থেকে স্ট্যান্ডার্ড বই সেটা, এবং ছবিগুলো খুব সুন্দর স্ট্যান্ডার্ড ওয়েতে সহজে আঁকা যায় এরকমভাবেই আঁকা থাকে, তো সবাই কিন্তু সেইটা দেখে ভালো করে প্র্যাকটিস করবি, এবং ইম্পর্টেন্ট যে সকল পয়েন্টগুলো আছে, ঠিক আছে, সেইগুলো কিন্তু প্রতিবর্ত চাপের ভালো করে দেখবি। নিউরনটাও দেখে নিস, নিউরনে অনেক পয়েন্ট আছে, ঠিক আছে, প্রত্যেকটা অংশের, তো কিন্তু প্রতিবর্ত চাপটা আমার মনে হচ্ছে আসার সম্ভাবনা রিলেটিভলি অনেক হাই। আচ্ছা এটা গেল আমাদের 5 মার্কসের ব্যাপার। এবার আমাদের সেকেন্ড চ্যাপ্টারে আসি। সেকেন্ড চ্যাপ্টারেও কি ব্যাপার আছে, আমাদের 2 মার্কসের কোশ্চেন আগে দেখে নিই কি কি ইম্পর্টেন্ট হতে পারে। তো প্রাণীকোষের বিভাজনের ক্ষেত্রে সেন্ট্রোজোমের অনুপস্থিতি কিরূপভাবে প্রভাব ফেলে, যদি প্রাণীকোষের সেন্ট্রোজোম না থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে, সেই ব্যাপারগুলো কিন্তু আমাদের জানাতে হবে। সেন্ট্রোজোম জানিস তোরা বেমতন্তু গঠনে সাহায্য করতো, তো বেমতন্তুই আমাদের মেইনলি কোষ বিভাজনে হেল্প করে। সেকেন্ড কোশ্চেন হচ্ছে মিওসিস বিভাজনের গুরুত্ব, অনেকদিন আসেনি বাট এই কোশ্চেনটা আসার সম্ভাবনা আছে। ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিনের দুটো পার্থক্য খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, মাইটোসিস মিওসিস 2 এর পার্থক্য দিয়েছে, বাট এটা তুই নর্মাল ভাবে মাইটোসিস আর মিওসিসের ব্যাপারও দেখাতে পারিস, এটা 2 এর ব্যাপার এক্সাক্ট উল্লেখ না করে, ঠিক আছে, 2 এর ব্যাপারটা সাপোজ ধর আমি উল্লেখ করলাম না, এই সেরেছে, এটা অন্য সাইন দিয়ে নিতে হবে, বুঝেছি আমি, এইটা দিয়ে এবার একটু মোটা করতে হবে, কোনো ব্যাপার না বেটা। চলো আমরা এবার পরের যে কোশ্চেনটা সেটা দেখি, এখানে মাইটোসিস আর মিওসিসের পার্থক্যটাই তোরা খেয়াল করবি, ঠিক আছে। আচ্ছা আলাদা করে 2 বলে জেনারেলি আসার সম্ভাবনা কম, তো আমি শুধু মিওসিসই লিখছি। আচ্ছা তো যেটা বলছিলাম আমি, পরের কোশ্চেন বলছে দেখ যে কোষ চক্রে নিয়ন্ত্রণ নষ্ট হওয়ার সঙ্গে ক্যান্সার সৃষ্টি, খুব ইম্পর্টেন্ট, এটা পারলে তোর খাতায় যখন এই ভিডিওটা দেখবি স্টার মেরে রাখ দুটো, ঠিক আছে, ক্যান্সার সৃষ্টির সম্ভাবনা খুব ইম্পর্টেন্ট। বয়সন্ধি দিয়ে বার্ধক্য দশায় কিছু পরিবর্তন আছে, কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো কি কি পরিবর্তন হয় সেই সবগুলো কিন্তু আমাদের দেখতে হবে। এছাড়া তোর প্রোফেজ টেলোফেজ এটাও কিন্তু একে অপরের অপোজিট কাজ করে, তো সেইখানে কোন দশায় কিরকম বৈশিষ্ট্য দেখা যায় সেই সব জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, সেগুলো দিয়ে তোর পার্থক্য বা বৈশিষ্ট্য আসতে পারে। ক্রসিং ওভার আর কায়াজমা কখন এবং কিভাবে গঠিত হয়, ঠিক আছে, ক্রায়াজমা যে এক্স আকৃতির অংশ সেখানেই কিন্তু ক্রসিং ওভারটা ঘটে নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে, সেই ব্যাপারগুলো আমাদের জানতে হবে। ক্যারিওকাইনেসিসের অ্যানাফেজ দশায় ক্রোমোজোমের যে সকল পরিবর্তন ঘটতে পারে, এই কোশ্চেনটা এইবার আসতে পারে, কেন বলতো, কারণ আগের বছর অ্যানাফেজের ছবি এসেছিল মাধ্যমিকের ক্ষেত্রে, ঠিক আছে, তো অ্যানাফেজের কিন্তু বৈশিষ্ট্য জিজ্ঞেস করতে পারে। নেক্সট হচ্ছে 10 নম্বর কোশ্চেন বলছে ক্রোমোজোমের বিভিন্ন রাসায়নিক উপাদান সম্পর্কে যা জানো লেখো। বিভিন্ন বিশেষ করে 3টে রাসায়নিক উপাদান আছে, ঠিক আছে, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে আয়নস, তো সেইগুলো সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে কোন কোন প্রোটিন আছে, কত পার্সেন্ট থাকে। আচ্ছা এরপর ক্রোমোজোম এটা গেল, তারপর প্রজনন কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে, প্রজনন কেন করে মানে প্রাণীরা। নেক্সট হচ্ছে অঙ্গজ অযৌন আর যৌন জননের মধ্যে কোনটি উন্নততম এবং কেন, তো তোরা জানিস যৌন জনন সবচেয়ে উন্নততম, সেটা প্রকরণ সৃষ্টির দিক থেকে হোক, জীববৈচিত্র্য বৃদ্ধির দিক থেকে হোক, সব দিক থেকে কিন্তু এটা বেশি গুরুত্বপূর্ণ।
আচ্ছা, সাহায্যকারী স্তবক আর আবশ্যিক স্তবকের মধ্যে পার্থক্য, ঠিক আছে? সাহায্যকারী ফুলের স্তবক কোনগুলো জানিস তোরা? ওই বৃতি, দলমণ্ডল এগুলো। আর আবশ্যিক স্তবক হচ্ছে আমাদের যে জনন স্তবকগুলো, সেগুলোকে বলা হয় পুংস্তবক, স্ত্রীস্তবক। তো তাদের মধ্যে একটা পার্থক্য। নেক্সট হচ্ছে পরাগযোগ সম্পন্ন হয় এই সকল উদ্ভিদে কিভাবে, ঠিক আছে? বাহক হিসেবে কে কাজ করে, সেই ব্যাপারটা কিন্তু জানাতে বলেছে। স্পাইরোগাইরা আর প্ল্যানেরিয়ার জনন পদ্ধতির মধ্যে পার্থক্য নিরূপণ করো। হ্যাঁ, দুটোর কিছুটা আন্ডারস্ট্যান্ডিং একই রকম, কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে, সেই ব্যাপারটা নিয়েই কিন্তু তোদের বলতে হবে। ইতর পরাগযোগ স্বপরাগযোগ অপেক্ষা অধিকতর উন্নত। কেন? ইতর পরাগযোগ কেন বেশি উন্নত? উভলিঙ্গ ফুলের গর্ভকেশর অপসারণ করা হলে কি ঘটবে? ইমাস্কুলেশনের ব্যাপারটা আমরা পুংকেশর অপসারণ করছিলাম, এখানে গর্ভকেশর যদি অপসারণ করা হয় তাহলে কি কি অসুবিধা হতে পারে? নিশে কি হবে না, তাই না? কারণ গর্ভকেশরের মধ্যেই কিন্তু ওই গর্ভাশয় আছে, তার মধ্যে বিভিন্ন ধরনের কোষ আছে, ডিম্বাণু, তারপর নির্ণীত নিউক্লিয়াস। এবার সেগুলোর সাথে যদি না মানে নিষেক ঘটে, তাহলে কিভাবে আমাদের পরবর্তী বীজ বা যাবতীয় যা কিছু সেগুলো তৈরি হবে? আচ্ছা, ক্যালাস কি? খুব ইম্পর্টেন্ট। কিভাবে এমব্রয়েডে পরিণত হয়? মানে আমাদের মাইক্রো প্রোপাগেশনের ব্যাপারটা থেকে কিন্তু কোশ্চেনটা করা হয়েছে। কোন কোন প্রাণী কোর্কোদ্গম প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে। তো কোর্কোদ্গম প্রক্রিয়া, হাইড্রা, ইস্ট, সেই ব্যাপারগুলো জানতে হবে। ইস্টের ক্ষেত্রে আমরা টরুলা দশাও দেখতে পাই, কন্টিনিউয়াস চেইনস অফ বার্ডস, ঠিক আছে? তো সেই সব ব্যাপারগুলো আমাদের জানতে হবে। এই যে এই ধরনের কোশ্চেন কিন্তু অনেক সময় দিয়ে দেয়, টেস্ট এক্সামে দেওয়ার সম্ভাবনা রিলেটিভলি বেশি থাকে মাধ্যমিকের থেকে। তো দেহকোষের ক্রোমোজোম সংখ্যা তোর দেওয়া আছে 24, ধর 2n = 24। এবার তোকে জিজ্ঞেস করলো যে পাতার কোষে কত হবে, তো পাতার কোষও দেহকোষই, তো সেখানেও 24ই হবে। পরাগরেণু, পরাগরেণু জেনারেলি হ্যাপ্লয়েড টাইপসের হয়, তো এন মানে এখানে 2 দিয়ে ভাগ করে দে, 12, তার মানে 12টা। ভ্রূণাণু, শস্য নিউক্লিয়াস, এগুলোতে ক্রোমোজোম সংখ্যা কত? তো এগুলো সবসময় তোকে জানতে হবে যে কোনটার হ্যাপ্লয়েড নাম্বার অফ নিউক্লিয়াস থাকে, কোনটার ডিপ্লয়েড নাম্বার অফ নিউক্লিয়াস থাকে। সেই ব্যাপারটা দিয়ে কিন্তু তোরা এইটার অ্যান্সার করতে পারবি। এরপর আমি যেটা বলছিলাম যে ওই চ্যাপ্টার 1 এর সাথে চ্যাপ্টার 2 এর কিন্তু একটা কোশ্চেন আমাদের ডায়াগ্রামের, ঠিক আছে, ছবির, সেটা কিন্তু একসাথে থাকে। যেমন এখানে ইম্পর্টেন্ট হিসেবে দেওয়া হয়েছে ক্রোমোজোমের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো, ঠিক আছে? আমার মনে হচ্ছে ক্রোমোজোমের সাথে প্রতিবর্ত চাপের একটা ছবি, এই দুটো ছবি কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে রিলেটিভলি ইম্পর্টেন্ট। আমার মনে হচ্ছে অ্যানাফেজ দশার যে ব্যাপারটা সেটা আগের বার চলে এসছে মাধ্যমিকে, তো এবার আমার মনে হচ্ছে কোষ বিভাজনের দশার ছবি না দিয়ে আমার মনে হয় এখান থেকে ক্রোমোজোমের ছবিটা দিতে পারে, আর ওইখান থেকে প্রতিবর্ত চাপের ছবিটা দিতে পারে। এই ব্যাপারটা হওয়ার সম্ভাবনা রিলেটিভলি হাই আমার মনে হচ্ছে। তো এই জন্য ক্রোমোজোমের যে ছবিটা, সেই ব্যাপারটায় তুই 3 স্টার দিয়ে রাখতে পারিস রিলেটিভলি। আর মেটাফেজ দশার যে ব্যাপারটা, এটা তুই 2 স্টার দিতে পারিস, ঠিক আছে? আচ্ছা, এরপর কি বলছে দেখ। এরপর যে আরেকটা 5 মার্কসের কোশ্চেন আমাদের এখান থেকে লিখতে হয়, হ্যাঁ? তো সেইগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে একটা সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোমের প্রকারভেদ আলোচনা করো। উদ্ভিদ আর প্রাণীকোষের যে সাইটোকাইনেসিস আছে সেটার মধ্যে দুটো পার্থক্য লেখো, ঠিক আছে? সপুষ্পক উদ্ভিদের যৌন জনন পদ্ধতিটি চিত্র সহ আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট হতে পারে এই কোশ্চেনটা। জিন, ডিএনএ, ক্রোমোজোমের মধ্যে আন্তঃসম্পর্ক, এটা কিন্তু টেস্ট এক্সামের ক্ষেত্রে একটা পপুলার কোশ্চেন, ঠিক আছে? জিন, ডিএনএ আর ক্রোমোজোমের আন্তঃসম্পর্ক। এর সাথে তোর ইন্টারফেসে যে সকল ব্যাপার ঘটতে থাকে প্রত্যেকটা উপদশায়, তো সেইগুলো সম্পর্কে একটু লিখতে হবে। এটা কিন্তু 3 মার্কস হিসেবে দিয়ে দিতে পারে 2 এর সাথে। আর এইটা আর এইটা, এই দুটোর মধ্যে একটা আসার চান্স একটু বেশি। ফার্নের যৌনক্রম রেখাচিত্রের মাধ্যমে দেখাও, অথবা তোর সপুষ্পক উদ্ভিদের যৌন জনন চিত্রসহ আলোচনা, বা তোর এটাও রেখাচিত্র হিসেবে দিয়ে দিতে পারে 3 হিসেবে, ঠিক আছে? তো এই দুটোর মধ্যে আমার মনে হচ্ছে একটা থাকতে পারে, তার সাথে তোর 2 মার্কস বা ছোট কোনো কোশ্চেন কিন্তু একসাথে জুড়ে দিতে পারে। তো এই গেল আমাদের সেকেন্ড চ্যাপ্টার। থার্ড চ্যাপ্টারের যে 2 মার্কসের কোশ্চেনগুলো আছে, কোনগুলো ইম্পর্টেন্ট সেইগুলো তোকে এখানে কিন্তু দেওয়া আছে। সেগুলোর মধ্যে টেস্ট ক্রস ব্যাক ক্রসের যে রিলেশনশিপ, সেই ব্যাপারটা, এবং এটা কিন্তু বিভিন্ন রকম কথা দিয়ে আসতে পারে। তারপর হিমোফিলিয়া বর্ণাঢ্যতা পুরুষদের ক্ষেত্রে কেন বেশি হয় স্ত্রীদের তুলনায়, ঠিক আছে? 2 প্রকার প্রকরণের উদাহরণ, এই যে জিভ আর কানের যে লতি, সেই ব্যাপারটা, সেইটা দিয়ে। তারপর বংশগত সংক্রান্ত পরীক্ষায় মেন্ডেল মোটর গাছ নির্বাচন কেন করেছিলেন? তারপর ইমাস্কুলেশনের যে গুরুত্ব, ইমাস্কুলেশন কেন করা হয়, ঠিক আছে? ভিন্ন ভিন্ন জিনোটাইপ কিভাবে একই ফিনোটাইপ উৎপন্ন করে, এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে যে এই ধরনের একটা গ্যামেট দিয়ে দিল, সেটা থেকে কত ধরনের আরো মানে এটা একটা জিনোটাইপ দিয়ে দিল, সেটা থেকে কত ধরনের তুই গ্যামেট পাবি। অসম্পূর্ণ প্রকটতা, এটাও একটা ইম্পর্টেন্ট টপিক, যেটার ফিনোটাইপ আর জিনোটাইপ সেম হয়, সেই ব্যাপারটা তোকে করে দেখাতে হবে, মানে ক্রস করে কিন্তু পুরো ব্যাপারটা দেখাতে হবে। এরপর ধর লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে অ্যান্ডোস্পার্ম আর গাইনোস্পার্ম, এটা আগের বারেও বলেছিলাম ইম্পর্টেন্ট, এবং অনেক স্কুলে কিন্তু টেস্ট এক্সামে এসেছিল।
নেক্সট হচ্ছে থ্যালাসেমিয়া রোগীকে বারবার কেন রক্তদান করলে বা রক্তদান কেন বারবার করতে হয় বা আয়রন ওভারলোডিং এর যে ব্যাপারটা সেটা কেন হয়। এরপর হচ্ছে ক্রিস ক্রস উত্তরাধিকার কি, আর পুরুষ বৈশিষ্ট্য নির্ধারণের ক্ষেত্রে এই যে এসআরওয়াই জিনের ভূমিকা কি। বর্ণান্ধ পিতামাতার স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন সন্তান জন্মানো সম্ভব কিনা সেটা তোকে ক্রস করে দেখিয়ে বলতে হবে। আচ্ছা, হিমোফিলিয়া এ এর কারণ কি, প্রোটানোপিয়া এর সম্পর্কে যা জানো লেখো। তারপরে যে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট হয়, থ্যালাসেমিয়াকে ভূমধ্যসাগরীয় রক্তাল্পতা কেন বলা হয়, ঠিক আছে, কারণ সেই অঞ্চলে কিন্তু প্রথম দেখা গেছিল। বৈবাহিক সম্পর্ক জেনেটিক কাউন্সিলিং, এটা জেনারেলি 2 মার্কসের হিসেবে রিলেটিভলি কম আসে, বাট তোরা 5 মার্কসের মধ্যে যে 2 মার্কস হিসেবে বা 3 মার্কস হিসেবে থাকে সেখানে তোরা জেনেটিক কাউন্সিলিং এর ব্যাপার কিন্তু দেখতে পারিস। আর এইখানে আমি বারবার বলছি, এখানের যে 2 মার্কস, এটা যে শুধু তোদের যে 2 নম্বরের কোশ্চেন সেগুলোর মধ্যেই তোরা দেখতে পাবি এরকম কিন্তু না, প্রত্যেকটা চ্যাপ্টারের ক্ষেত্রেই বলছি। এগুলো কি ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু তোদের 5 মার্কসের মধ্যেও যে 2 বা 3 হিসাবে থাকে সেখানেও তোরা কিন্তু এই কোশ্চেনগুলো পেতে পারিস। নেক্সট 5 মার্কসের মধ্যে এখান থেকে একটা কোশ্চেন আসবে অর সহ, তো সেখানে তোরা দ্বিসংকর জননটাকে রিলেটিভলি বেশি ইম্পর্টেন্ট ধরতে পারিস, তার সিদ্ধান্ত কি হতে পারে, ঠিক আছে, যে মেন্ডেলের দ্বিতীয় যে সূত্রটা সেইটা। তার সাথে তোর এই হিমোফিলিয়া বা বর্ণান্ধতা, এই দুটোর মধ্যেই জেনারেলি ক্রসের ব্যাপারটা দেয়, কিভাবে তাদের সন্তানের মধ্যে ব্যাপারটা হতে পারে যেতে পারে সেটা চেকার বোর্ডের সাহায্যে দেখো, আর তার সাথে হোল্যান্ডিক জিনের ব্যাপারটা এখানে দেওয়া হয়েছে। এছাড়া থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে কিন্তু তার ওই লক্ষণগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, কি কি সিমটম তোরা দেখতে পাস, এবং তার সাথে বর্ণান্ধতা রোগের কারণ কি, বর্ণান্ধতা কেন হয়, কোন বর্ণান্ধতা কোন কোন ফ্যাক্টরের অভাবে হয়, সেই ব্যাপারগুলো কিন্তু কোশ্চেনে দিতে পারে। এখানে চ্যাপ্টার 4 এর 2 মার্কসের কোশ্চেনগুলো তোরা দেখতে পাচ্ছিস, মিলার উরের সূত্রের যে বিক্রিয়ক বিক্রিয়াজাত পদার্থ সেই ব্যাপারগুলো তোকে বলতে হবে, ঠিক আছে। তারপর কোয়াসার্ভেট মাইক্রোস্ফিয়ার আমি বারবার একে একে পড়িয়েছি কি, সেখান থেকে কিভাবে প্রোটোসেল তৈরি হয়, ঠিক আছে, নগ্নজিন সহযোগে। অন্তঃপ্রজাতি আন্তঃপ্রজাতি যে সংগ্রাম, জীবন সংগ্রাম, আমাদের ডারউইন দাদুর যে মতবাদ, ঠিক আছে। যোগ্যতমের উদ্বর্তন কিভাবে হয়, এই ব্যাপারটা তোকে কিন্তু অনুকূল প্রকরণের হেল্প নিয়ে কিভাবে হচ্ছে অনুকূল প্রকরণ, কিভাবে জিরাফের এক্সাম্পলটাও নিতে পারিস। জীবাশ্মের দুটি তাৎপর্য, ঠিক আছে, ঘোড়ার বিবর্তনে 4টি গুরুত্বপূর্ণ পরিবর্তন, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট, এটা বারবার এই কোশ্চেনগুলো আসতে থাকে। মেরুদণ্ডে আর খাদ্যনালীকে তোকে ডিরেক্ট উল্লেখ করে দিল যে এই জায়গায় অবস্থিত দুটো তোরা নিষ্ক্রিয় অঙ্গের নাম বল, ঠিক আছে, ডিরেক্টলি নিষ্ক্রিয় অঙ্গ না বলে উল্লেখ করে দিল জায়গা, যে এই জায়গাগুলোর। এইটাও কিন্তু আমাদের, এটা জেনারেলি বায়োজেনেটিক সূত্র, এটা কিন্তু 2 মার্কসের ক্ষেত্রে কিন্তু আসতে পারে, 5 এর মধ্যেই ইনক্লুড হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এটা 2 তে এটা বেশি প্রেফার করে এই কোশ্চেনটা। প্রাণ সৃষ্টির সময় পৃথিবীর শুরুর দিকের পরিবেশ কেমন ছিল, ওই বিজারক ধর্মী প্রচুর টেম্পারেচার, সেই সব ব্যাপার স্যাপার লিখতে হবে, অক্সিজেন ছিল না। অভিযোজন আর অভিব্যক্তির মধ্যে সম্পর্ক, অতিরিক্ত জলক্ষয় সহনের জন্য উটের দুটি অভিযোজন, ঠিক আছে, এই জলক্ষয় সহনের ব্যাপারটা কিন্তু ক্যাকটাসের ক্ষেত্রেও আসতে পারে, তো শুধু উটি ইম্পর্টেন্ট এর কোনো মানে নেই, ক্যাকটাসের ক্ষেত্রে অনেক বৈশিষ্ট্য আছে। শারীরবৃত্ত শুষ্ক মৃত্তিকা, যেখানে আমাদের সুন্দরী উদ্ভিদ থাকে, যেখানে লবণের পরিমাণ প্রচুর বেশি, সেইখানের বৈশিষ্ট্যগুলো তোকে লিখতে হবে। তারপর বৃত্তাকার নৃত্য আর ওয়াগেল নৃত্যের মধ্যে ডিফারেন্স কি, ঠিক আছে, আর ফিশিং টুল কিভাবে ইউজ করে, কি কাজে ইউজ করে শিম্পাঞ্জি, এবং সেটা নিজেদের দৈনন্দিন চাহিদা মেটায়। এর সাথে 5 মার্কসের কোশ্চেনে তোরা পাবি রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা, মিলার এবং উরের এক্সপেরিমেন্ট, ঠিক আছে, এটার আমি ছবি প্র্যাকটিস করতে বলেছিলাম, তো সেটা কিন্তু অবশ্যই করে রাখবি নিজেরা। এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী শব্দচিত্রের সাহায্যে উপস্থাপিত করো, যদি শব্দচিত্র হিসাবে আসে তাহলে তার সাথে আরেকটা কোশ্চেন লেজুর হিসাবে থাকবে। এখানে আমি দিয়ে দিয়েছি ডারউইনের মতবাদের যে নতুন প্রজাতি সৃষ্টি হচ্ছে সেটা কিভাবে হচ্ছে উদাহরণের সাহায্যে দেখো। এর সাথে সাথে সমবৃত্তীয় সমস্ত অঙ্গ, এটা ডিরেক্টলি সমসমস্ত সমবৃত্ত অঙ্গ হিসাবে না এসে ওরা কিন্তু বিবর্তন হিসাবেও দিতে পারে, অপসারী অভিসারী, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবি। নিষ্ক্রিয় অঙ্গ কি, উদ্ভিদ আর প্রাণীদেহে উপস্থিত একটা করে নিষ্ক্রিয় অঙ্গের নাম। হৃৎপিণ্ড ঘটিত প্রমাণ, এটাও কিন্তু ছবি হিসাবে তোরা করতে হবে যদি 5 মার্কসের মধ্যে 3 হিসাবে আসে। আর তার সাথে কি দিয়েছে, প্রাণীদের তুলনামূলক ভ্রূণতত্ত্ব গঠিত যে 3টি সাদৃশ্য, মানে যেটা ওই বায়োজেনেটিক সূত্রের মধ্যেও যদি তুই ডিটেলসে যাস সেটা তোরা লিখতে পারিস, তো সেই ব্যাপারটা তোরা এখানে 2 হিসাবে এখানে পেয়ে যাবি। উটের অতিরিক্ত জলক্ষয় সহনের সঙ্গে এদের লোহিত কণিকার বিশেষ সম্পর্ক, খুব ইম্পর্টেন্ট, এবং এখানে আমি আরো একবার মনে করাচ্ছি, তোরা কিন্তু কোনো রকম ভাবেই এখানে কিন্তু নিউক্লিয়াসের ব্যাপারটা উল্লেখ করবি না নিজে থেকে, ঠিক আছে, কারণ এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে এবং সেটা চলতে থাকছে, বাকি জিনিসগুলো লিখবি। এর সাথে আরেকটা কোশ্চেন দেওয়া হয়েছে ক্যাকটাসের পাতার অভিযোজনগত গুরুত্ব, ঠিক আছে। আচ্ছা,
লাস্ট চ্যাপ্টার, এবং এই চ্যাপ্টারও কিন্তু প্রচুর কোশ্চেন আছে, 2 মার্কসের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট, আমি যতটা দেওয়া যায় দেওয়ার চেষ্টা করেছি এখানে। তো এইখানের এই কোশ্চেনগুলো যেমন ধর নাইট্রোজেন থেকে কিভাবে অ্যাসিড বৃষ্টি, ঠিক আছে, চক্র থেকে সেটা কিভাবে তৈরি হয়, এর তাৎপর্য কি নাইট্রোজেন চক্রের, বিশ্ব উষ্ণায়নের কারণ প্রভাব, অ্যাসিড বৃষ্টি আর তাজমহলের ক্ষতি কিভাবে একটা আর একটার সাথে রিলেটেবল, ঠিক আছে, এটার সাথে এই কোশ্চেনটা যায় একসাথেই। জন্মহার আর অভিবাসন কিভাবে পপুলেশনের ঘনত্বকে নিয়ন্ত্রণ করে, তাই না, এটা মৃত্যুহার হিসেবেও আসতে পারতো। জলাভূমি অরণ্যকে কিভাবে আমরা কেন আমরা প্রকৃতির বৃক্ষ আর প্রকৃতির ফুসফুস বলে থাকি জেনারেলি। বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকবার দেয় স্কুলে, ঠিক আছে, বহিরাগত প্রজাতি কিভাবে দেশীয় প্রজাতির ক্ষতি করছে। হটস্পট পূর্ব হিমালয়ের কথা বলা হয়েছে, এটা হিমালয় হবে, যাই হোক। বিলুপ্তপ্রায় উদ্ভিদ এবং প্রাণী সেই হটস্পট, এটা কিন্তু পূর্ব হিমালয় ছাড়া অন্যান্য বিশেষ করে সুন্দরল্যান্ড, ইন্দো বার্মা থেকেও আসে। রেড পান্ডার আসে দুটি কারণ, এক্সি2 এনসি2 সংরক্ষণের পার্থক্য, শব্দ দূষণ কিভাবে কান আর হৃৎপিণ্ডের ক্ষতি করছে। বায়োস্ফিয়ার রিজার্ভ খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, 4টে বৈশিষ্ট্য, যাই বৈশিষ্ট্য আসুক 2 মার্কস বা 3 মার্কসে যখনই বায়োস্ফিয়ার রিজার্ভ দেখবি অবশ্যই একটা রাফলি ছবি এঁকে দিবি 3টে রিজিয়ন দেখিয়ে। হটস্পট নির্ধারণের শর্ত, এটা আমি 2 মার্কসেও দিয়েছি। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভের দুটি পরিবেশগত সমস্যা, ঠিক আছে, এটা কিন্তু বড় হিসাবেও আসতে পারে, 3 হিসাবে 5 এর মধ্যে ঢুকিয়ে দিতে পারে। ক্রায় সংরক্ষণ কি, প্রকৃতির ক্রায় সংরক্ষণ, এটি কোন প্রকৃতির ক্রায় মানে সংরক্ষণ পদ্ধতি, এক্সি2। রেড ডেটা বুক কি, ইনসিটু সংরক্ষণের সুবিধা কি, নাইট্রোজেন চক্র ব্যাহত হলে আমাদের কি কি ক্ষতি হতে পারে, একটা ডিজিজও হয় তোরা জানিস, ব্লু বেবি সিনড্রোম। আচ্ছা, অ্যালার্জেন কিভাবে ক্ষতি করতে পারে এবং হাঁপানি সৃষ্টি করতে পারে। জেএফএম পিবিআর, এটা কিন্তু 2 মার্কসের থেকে আমার মনে হয় 3 মার্কস হিসেবে 5 এর মধ্যে থাকার ব্যাপারটা বেশি, তাও আমি এখানে উল্লেখ করেছি। আর সর্পগন্ধা একশৃঙ্গ গন্ডারের বিপন্নতার কারণ কি হতে পারে। একশৃঙ্গ গন্ডার তোরা শিকারের কথা বলতে পারিস, আর এইদিকে সর্পগন্ধার ব্যাপারটা তোরা বলতে পারিস যে ইয়ে হতে পারে, এই যে ঔষধি বৃক্ষ হিসেবে অতি ব্যবহারের ফল। আচ্ছা, এছাড়া 5 মার্কসের কোশ্চেন এইখানে জানিস তোরা যে 4টে কোশ্চেন আসবে, একটা আর একটার সাথে অর হিসেবে দেবে, তো আমি এখানে 5টা কোশ্চেন দেওয়ার চেষ্টা করেছি, বাট এটার সাথে কিন্তু তুই 2 মার্কসটা মিলিয়ে কিন্তু করলে আমার মনে হয় অনেক কিছু কমন পেয়ে যাবে। জীবজ উপায়ে নাইট্রোজেন আবদ্ধকরণ কিভাবে ঘটে, এর সাথে লেগ হিমোগ্লোবিন আর মেথ হিমোগ্লোবিন বলতে কি বোঝো। কান আর হৃৎপিণ্ডের ওপর কিভাবে, এটা আমরা 2 মার্কসেও দেখেছি। ইউট্রোফিকেশন খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, বায়োম্যাগনিফিকেশনটাও ইম্পর্টেন্ট। ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে, এটা প্রত্যেকটা স্কুলেই আসে টেস্টে। শীতকালে শিশু এবং বয়স্কদের শ্বাসজনিত দুটি সমস্যা কি কি হতে পারে। স্থানীয় জীববৈচিত্র্য, এই যে পিবিআর দেওয়া আছে, ঠিক আছে, আগের বার দেখে নিবি কি কি এসেছিল, সেইটা ছাড়া জেএফএমটা আসে, আর জেএফএম এলে পিবিআর আসে পরের বার। বাঘ, গন্ডার, রেড পান্ডা সংরক্ষণের জন্য ভারতবর্ষের গির জাতীয় উদ্যানে কি কি ইনস্টিটিউট, এটা গির জাতীয় উদ্যান যদি উল্লেখ নাও করিস ডিরেক্ট, তাহলে তোরা নর্মাল তাদের সংরক্ষণের জন্য কি কি উপায় বেছে নেওয়া হয়েছে বা কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ব্যাপারটা, আর এক্সিটু সংরক্ষণের দুটি উদাহরণ, ঠিক আছে, হ্যাঁ, এইটাই ভালো করে কর। আর তার সাথে সাথে তোদের যে ম্যারাথন আসবে সেই ম্যারাথনে অনেক কোশ্চেন আমরা প্র্যাকটিস করাবো, যেখানে 1 মার্কস থেকেও কিন্তু তোরা অনেক কিছু কনসেপচুয়ালি কোশ্চেনগুলোও কিন্তু জেনে যাবি এবং আরেকবার রিভিশনও হয়ে যাবে। তাই সবাই ম্যারাথনটা ভালো করে অ্যাটেন্ড করবি এবং সবার মানে বাকি বন্ধু বান্ধব যারা আছে, যারা এখনো জানে না, তাদের কাছেও ছড়িয়ে দে, এই সাজেশনটাও ছড়িয়ে দে, এবং ম্যারাথন যেটা আসবে সেইটাও কিন্তু তাদের সাথে শেয়ার করে দিস। যত বেশি তারা এইগুলোর হেল্প পাবে, তারা কিন্তু রেজাল্ট আরো অনেক বেটার করতে পারবে, এবং তোরাও কিন্তু ভালো করে এই দুটো জিনিসকে, ম্যারাথন আর এইটা, আর তার সাথে সাথে তো ক্লাস 10 এর তো জিনিসপত্র কম বেশি আমরা মাঝে মাঝে চালাতেই থাকি, যেমন ব্যাকলগ সিরিজটা ছিল খুব ইম্পর্টেন্ট, যারা যারা এখনো দেখিসনি, ব্যাকলগ সিরিজে প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু আমরা ভালো করে কভার করার চেষ্টা করেছি, তো সেই জিনিসটা ভালো করে দেখে নিস সেখান থেকে। আশা করি এই 3টে জিনিস কি কি বললাম, ব্যাকলগ সিরিজ ভালো করে, ওটা থিওরিটিক্যাল কনসেপচুয়াল একটা ম্যারাথন হয়ে গেছে, তার সাথে সাথে তোদের কোশ্চেন প্র্যাকটিসের ম্যারাথন আসছে 1 মার্কসের এমসিকিউ এবং ভিএসকিউ পার্টের, আর তার সাথে সাথে এই সাজেশনের 2 আর 5 মার্কস, এই 3টে পার্ট যদি তোরা ভালো করে করতে পারিস, ঠিক আছে, তাহলে তোদের 90% নাম্বার লাইফ সায়েন্সে আমি কথা দিচ্ছি টেস্ট এক্সাম এবং মাধ্যমিকে আরামসে চলে আসবে। তো আজকের মতো এটুকুই বেটা, অল দ্য বেস্ট সবাইকে, টেস্ট এক্সাম খুব ভালো করে দে সবাই, কার কীরকম নাম্বার হলো সবাই জানাবি, আর যারা আমাদের সাথে টেলিগ্রাম গ্রুপ বা কিছুভাবে যুক্ত আছিস তারা আমাদের কিন্তু টেস্টের কোশ্চেনও পাঠাবি তাদের স্কুলের, কারণ সেখান থেকেও কিন্তু আমরা অনেক কিছু বাছাই করে নিয়ে বোর্ড বুস্টার যে আসছে সেগুলোতে হেল্প, মানে সেগুলোকে আমরা প্র্যাকটিস করাই, তারপর তোদের পরবর্তীতে ইউটিউবে যে সকল সেশন আসবে সেগুলোকে আমরা হেল্প, মানে সেগুলোতে আমরা প্রোভাইড করি, সেগুলো আমরা সলভ করাই, তো এই জিনিসগুলোতে কিন্তু তোরা হেল্প পেতে চলেছিস। তো আজকের মতো এইটুকুই বেটা, দেখা হচ্ছে, আর খুব ভালো করে এক্সাম দে, সবাই জানাস কেমন হলো, টাটা।